দেখো সরল দোলকের কিছু অংশ আমি আবার একটু রিক্যাপ করে তারপরে সেকেন্ড দোলক পরে আমাদের এই অধ্যায়টা শেষ করে দিব। সরল দোলক, সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সূত্র কি ছিল? দোলনকাল টি টয়েস পাই রুট ওভার এল বাই জি, এটা ছিল না? টয়েস পাই রুট ওভার এল বাই জি, এটা ছিল হচ্ছে দোলনকাল নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন বলছিলাম যে দোলককে তুমি যদি পৃথিবীর আকর্ষণ থেকে বাইরে নিয়ে যাও, অর্থাৎ যদি দোলককে তুমি সাপোজ মহাকাশে নিয়ে গেছো, দোলককে মহাকাশে নিয়ে গেলে, দোলককে মহাকাশে বা পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে, দোলককে মহাকাশে বা পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে টি সমান সমান কত আসবে বলো? মহাকাশে বা পৃথিবীর কেন্দ্রে তুমি যদি নিয়ে যাও, মহাকাশে নিয়ে গেলে জি এর মান কত? জিরো না? কোনো আকর্ষণ থাকবে? আকর্ষণের বাইরে চলে যায় মহাকাশে, তাহলে জিরো, তার মানে পর্যায় কাল কি হবে? অসীম না? আর যদি তুমি পৃথিবীর কেন্দ্রে ইয়ার মান কত? জি এর মান কত? জিরো না? ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে সর্বোচ্চ, পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি এর মান জিরো, তাহলে দোলনকাল হবে অসীম, কারণ জি হলো জিরো। দোলককে যদি ঊর্ধ্বগামী ত্বরণে গতিশীল, ঊর্ধ্বগামী ত্বরণে গতিশীল কোনো লিফটে নিয়ে যাওয়া হয়, তাহলে পর্যায়কাল টি হবে, তাহলে টি সমান সমান হবে রুট ওভার এল ডিভাইডেড বাই, এখানে তখন জি না বসে বসবে কার্যকর ত্বরণ, তখন কি আর জি থাকবে? লিফট যখন উপরের দিকে এ ত্বরণে ওঠে তখন কার্যকর ত্বরণ কি আর জি থাকে? তখন কার্যকর ত্বরণ হয়ে যায় জি প্লাস এ, নিউটনীয় বলবিদ্যায় পড়াইছিলাম, বুঝছো? কার্যকর ত্বরণ হয় জি প্লাস এ, আর নিচে নামলে জি মাইনাস এ, তাহলে টি হবে রুট ওভার এল ডিভাইডেড বাই জি প্লাস এ, উপরের দিকে গেলে কার্যকর ত্বরণ হয় জি প্লাস এ। আর যদি দোলককে নিম্নগামী ত্বরণে গতিশীল কোনো লিফটে, নিম্নগামী ত্বরণে গতিশীল কোনো লিফটে নিয়ে যাওয়া হয়, তাহলে টি কত হবে? রুট ওভার এল ডিভাইডেড বাই জি মাইনাস এ, উপরে গেলে জি প্লাস এ, নিচে আসলে জি মাইনাস এ। আচ্ছা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সূত্র বের করছিলাম, একটা হলো অভিকর্ষ ত্বরণ দিয়ে, আরেকটা হলো পর্যায়কাল দিয়ে। পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা এইচ সমান সমান আমরা কি লিখছিলাম? রুট ওভার জি ডিভাইডেড বাই জি টপ মাইনাস 1 ইন্টু আর, এটা হ্যাঁ, ও হো 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 হ্যাঁ, টুয়েস পাই আছে, টয়েস পাই লিখিনি, টয়েস পাই আছে, টয়েস পাই রুট ওভার এল ডিভাইড বাই জি প্লাস এ, টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি মাইনাস, টয়েস পাই তো থাকবেই। মাইনাস কার্যকর ত্বরণ কেন মাইনাস? নিম্নগামী ত্বরণে কেন মাইনাস?
এটা তোমাদের নিউটনের বলবিদ্যা খুব ভালোভাবে পড়াইছিলাম যে কিভাবে মাইনাস হয়। আচ্ছা দেখো, ধরো এটা একটা লিফট, এটা একটা লিফট। এখন লিফট যদি উপরের দিকে ত্বরণ প্রাপ্ত হয়, ধরো এ ত্বরণে লিফট উপরের দিকে উঠতেছে। এখন তুমি এর ভিতরে একজন মানুষ এর ভিতরে আসো। আচ্ছা, এখন নিচের দিকে এর ওজন কত? mg, এর যে ভর ইনটু জি, mg। আচ্ছা, উপরের দিকে কি আছে? প্রতিক্রিয়া বল। উপরের দিকে প্রতিক্রিয়া বল কত? আর না? প্রতিক্রিয়া কি তলের প্রতিক্রিয়া না? তোমরা তো পড়ছোই যে হচ্ছে তোমার এভরি রিঅ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, তাই না? তার মানে তলের উপরে এই মানুষটা ওর ওজন ক্রিয়া করতেছে তলের উপরে, সেটা কত? mg। তলও কি করবে? ওর ওজনের সমান একটা প্রতিক্রিয়া উপরের দিকে দিবে না? ওজনের সমান একটা প্রতিক্রিয়া উপরের দিকে দিবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো এই আর বড় হবে না mg বড় হবে? যেহেতু উপরের দিকে যাচ্ছে, যেহেতু উপরের দিকে যাচ্ছে না, এখানে দড়ির টানও আছে যে, কথা কি বুঝছো? দড়ির টান উপরের দিকে, দড়ির টান উপরের দিকে, mg নিচের দিকে, আর উপরের দিকে। যদি লিফটটা হয়তো স্থির তখন mg সমান সমান আর হইতো, কিন্তু লিফটটা তো স্থির না, লিফটটা কি হচ্ছে? উপরের দিকে যাচ্ছে। লিফটে যখন উপরের দিকে যাবে, দড়ির টান বলও উপরের দিকে আছে, তাহলে এই যে আর প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বল তলার যে প্রতিক্রিয়া, এটা পাচ্ছে কিভাবে? টান বল থেকে, দড়ির টান থেকে। আচ্ছা, এখন তাহলে তুমি এটাকে দড়ির টান এই হিসেবেও লিখতে পারো যে লিফটের হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, যার ফলে বল হলো mg নিচের দিকে, দড়ি টানতেছে কি উপরের দিকে না? টি, টিতে টানতেছে। এখন আমাকে বলো তো দড়ির টান বেশি হবে না mg বেশি হবে? টান বেশি হবে না? তাহলে টি মাইনাস mg সমান সমান m এ লেখা যায় না? উপরের দিকে টান বল বেশি হবে দেখেই তো আমাদের হচ্ছে এই লিফটটা উপরের দিকে ত্বরণ প্রাপ্ত হয়েছে। বল যেদিকে বেশি হয় সেই দিকেই তো ত্বরণ প্রাপ্ত হয়। তাহলে টি সমান সমান কি লেখা যেতে পারে? দেখো তো, m ইন্টু জি প্লাস এ না? জি প্লাস এ না? তার মানে এখানে কার্যকর ত্বরণ কত? জি প্লাস এ না? টি সমান সমান এম এ লিখতা, বাট এখানে এ বলতে কত? জি প্লাস। যখন নিচে নামবে, নিচে নামলে mg বড় হবে না টি বড় হবে? mg বড় হবে। তখন mg মাইনাস টি সমান সমান তুমি কি লিখবা? এম এ, কারণ নিচের দিকে ত্বরণপ্রাপ্ত হয়েছে, তাই না? তখন টি সমান সমান কি হবে দেখো তো? এম ইন্টু জি মাইনাস এ না? জি মাইনাস এ না? তাহলে নিচের দিকে যদি নামে লিফট, তাহলে কার্যকর ত্বরণ কত হচ্ছে এখানে দেখো তো? জি মাইনাস এ না? কারণ কার্যকর ত্বরণকে আমরা এভাবেই তো লিখতে পারি, টি সমান সমান এম এ প্রাইম। এই এ প্রাইম অর্থাৎ কার্যকর ত্বরণ হলো জি মাইনাস, আর এখানে দেখো এ প্রাইম হলো জি প্লাস। উপরের দিকে কার্যকর, উপরের দিকে উঠলে লিফট যদি উপরের দিকে ওঠে তাহলে কার্যকর ত্বরণ হবে জি প্লাসে, নিচের দিকে নামলে ত্বরণ হবে, কার্যকর ত্বরণ হবে জি মাইনাস। বুঝছো? ঠিক আছে। এখন পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সূত্র আমরা এটা একটা দেখছিলাম, আরেকটা দেখছিলাম এইচ সমান সমান এইটারই উল্টা, জাস্ট খালি জি টপ, এখানে হবে টি টপ, তাই না? টি টপ ডিভাইড বাই টি মাইনাস ওয়ান ইন্টু আর। এই টি টপ বলতে বুঝাইছিলাম যে পাহাড়ের উপরে দোলকের পর্যায়কাল ডিভাইডেড বাই ভূপৃষ্ঠের দোলকের পর্যায়কাল ইন্টু এই মাইনাস ওয়ান ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ আর। এগুলো লিখে নাও। বুঝছে না এটা? এখন কথা হলো এই যে আমাদের সরল দোলক আছে, এই সরল দোলকগুলো বুঝছো বিভিন্ন ঘড়িতে ব্যবহার করা হয়। যেসব ঘড়িতে এই সরল দোলকগুলো ব্যবহার করা হয় এবং সরল দোলকগুলো ব্যবহার করে যেসব ঘড়ি তৈরি করা হয় এগুলোকে বলা হয় দোলক ঘড়ি। দোলক ঘড়ি। তো দোলক ঘড়ি হলো ওয়ান টাইপ অফ সেকেন্ড দোলক। বুঝছো? দোলক ঘড়িগুলো হলো এক ধরনের সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক কি, এখন এটা আমাদের দেখতে হবে। টপিকের নাম দাও সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক
দেখো যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। সেকেন্ড দোলক, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাহলে তাকে কি বলা হবে? সেকেন্ড দোলক। এখন দেখো আমরা জানি সরল দোলক কেমন হয়। সরল দোলক এরকম এরকম এরকম। তো বলতেছি যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে আমাকে বলো তো একটা দোলনকাল বলতে আমরা কি বুঝাই? এই জায়গা থেকে যদি যাত্রা শুরু করে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, এটাকে আমরা পুরো একটা দোলনকাল বলি না? এখানে আছে একটা দোলনকাল। আচ্ছা, তাহলে 2 সেকেন্ড যদি হয় তাহলে আমাকে বলতে পারবা এখান থেকে এখানে আসতে কত সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড। আবার এখান থেকে এখানে যেতে কত লাগবে? 1 সেকেন্ড। বুঝছো? আমাকে বলো তো এখান থেকে এখানে আসতে আবার এখান থেকে এখানে যেতে, এটাকে আমরা বলতেছি একটা দোলনকাল। তাহলে শুধুমাত্র এখান থেকে এখানে আসতে এটাকে কি বলা হবে? অর্ধ দোলনকাল না, বা অর্ধ দোলন। তাহলে তোমাকে যদি বলা হয় সেকেন্ড দোলকে অর্ধ দোলনে কত সময় লাগে? 1 সেকেন্ড। আর সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। এটা কিন্তু এমসিকিউ আসে। সেকেন্ড দোলকের দোলনকাল কত, সেকেন্ড দোলকের পর্যায়কাল কত, এগুলো এমসিকিউ আসে। বুঝছো? তার মানে একটা অর্ধ দোলনে লাগে আমাদের 1 সেকেন্ড, আরেকটা অর্ধ দোলনে লাগে 1 সেকেন্ড, এবং পূর্ণ দোলনে লাগবে আমাদের 2 সেকেন্ড। আচ্ছা, এখন সেকেন্ড দোলক যদি ধীরে বা দ্রুত গতিতে চলে তাহলে পর্যায়কাল আমরা কিভাবে নির্ণয় করব? কোনো সেকেন্ড দোলক যদি দ্রুত চলে বা ধীরে চলে তাহলে আমরা দোলনকাল কিভাবে নির্ণয় করব? একটা সেকেন্ড দোলক দ্রুতও চলতে পারে, ধীরেও চলতে পারে। দ্রুত চলার কারণ কি? তুমি সাপোজ ধরো আমরা টি সমান সমান দেখছিলাম টয়েস পাই √L/G। দেখো তো এই জি এর মান যত কমবে টি এর মান তত বেশি হবে না? বলছিলাম যে এই জি এর মান যত কম টি এর মান ততই বেশি। আর আমরা জানি ধরো ভূপৃষ্ঠ থেকে তুমি যদি উপরের দিকে যাও তাহলে জি এর মান কি হয়ে যায়? কমতে থাকে না? তাহলে জি এর মান যদি কমতে থাকে টি এর মান কি হবে? বাড়তে থাকবে। অর্থাৎ পর্যায়কাল বাড়তে থাকবে। পর্যায়কাল বাড়া মানে কি? একটা দোলন দিতে বেশি সময় লাগবে। তাহলে একটা দোলন দিতে যদি বেশি সময় লাগে সেটা ধীরে চলবে না দ্রুত গতিতে চলবে? ধীরে চলবে। তারপর টি এর মান বেশি মানে কি? দোলকটি ধীরে চলা। এটা যত বেশি হবে এটাকে বলা হচ্ছে দোলক ধীরে চলা। অনেক সময় কিন্তু অনেকের অসুবিধা হয় দোলক ধীরে চলা। আর ধরো তুমি কি করতেছো, ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় ওঠার পরে ওখান থেকে তুমি নিচে নামতেছো, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে আসতেছো, তাহলে জি এর মান কন্টিনিউয়াসলি কি হবে? বাড়বে না? টি এর মান কি হবে তখন? কমবে। টি এর মান কমা মানে কি? পর্যায়কাল কমা। পর্যায়কাল কমা মানে কি? খুব দ্রুত দোলন দিবে না? একটা দোলনে কম সময় লাগবে, তাহলে খুব দ্রুত দোলন দিবে। তাহলে টি সমান সমান টয়েস পাই √L/G। এখানে যদি জি এর মান কমতে থাকে, সরি বাড়তে থাকে, আর টি এর মান কি হবে? কমতে থাকবে। টি এর মান কমা মানে হলো দোলক দ্রুত গতিতে চলা। চলা বিভিন্ন ভাবে ভাষা থাকে এগুলা। দোলক যদি সময় লাভ করে, সময় লাভ করা মানে কি? দোলক দ্রুত চলা হচ্ছে সময় লাভ করা। আর সময় হারানো মানে কি? ধীরে চলা। দোলক সময় হারায়। সময় হারানো মানে হলো ধীরে চলা। আর দোলক সময় লাভ করে। সময় লাভ করা মানে হলো দ্রুত গতিতে চলা। এগুলো বিভিন্ন ভাবে কোশ্চেনে লেখা থাকে।
এখন ধরো তোমাকে এরকম বলছে যে কোনো একটা দোলক 10 সেকেন্ড ধীরে চলতেছে, তাহলে তার দোলনকাল কত? যে কোনো একটা দোলক 10 সেকেন্ড দ্রুত গতিতে চলতেছে, তাহলে তার দোলনকাল কত? এখন সেকেন্ড দোলক যদি দ্রুত গতিতে বা ধীরে চলে, সেটার জন্য আমাদের ইকুয়েশনটা প্রমাণ করতে হবে। লেখো যে সেকেন্ড দোলক যদি দ্রুত বা ধীরে চলে সেই ক্ষেত্রে দোলনকাল। সেকেন্ড দোলক দ্রুত গতিতে বা ধীরে চললে দোলনকাল। দোলনকাল লেখো সেকেন্ড দোলক n সেকেন্ড ধীরে চললে, সেকেন্ড দোলক n সেকেন্ড ধীরে চললে, সেকেন্ড দোলক n সেকেন্ড ধীরে চললে, সেকেন্ড দোলক n সেকেন্ড ধীরে চললে। আচ্ছা, কথা হলো দেখো আমাদের একদিনে কয় সেকেন্ড হয়? একদিন সমান সমান কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড না? ৮৬,৪০০। একদিন সমান সমান ২৪ ঘন্টা, ১ ঘন্টা সমান সমান ৩৬০০ সেকেন্ড, ২৪ গুণ ৩৬০০ আসে ৮৬,৪০০। তাহলে একদিন সমান সমান হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে আমাকে বলো তো স্বাভাবিক একটা এই যে আমাদের সেকেন্ড দোলক ৮৬,৪০০ সেকেন্ডে কতগুলো অর্ধদোলন দিবে স্বাভাবিক অবস্থায়? ও 1 সেকেন্ডে একটা অর্ধদোলন দেয় না সেকেন্ড দোলক? তাহলে ৮৬,৪০০ সেকেন্ডে ও ৮৬,৪০০ অর্ধদোলন দিবে, তাই কিনা? অথবা এর অর্ধেক সংখ্যক পূর্ণ দোলন দিবে, তাই কিনা? আচ্ছা, এখন ৮৬,৪০০ সেকেন্ডে ও ৮৬,৪০০টি অর্ধদোলন দিবে, ঠিক আছে। বাট আমি এখানে ধরো বলছি n সেকেন্ড ধীরে চলে। n সেকেন্ড ধীরে চলা মানে কি? দিনের দৈর্ঘ্য কি আর পরিবর্তন হবে? দিনের দৈর্ঘ্য তো পরিবর্তন হবে না। দিনের দৈর্ঘ্য তো ৮৬,৪০০ সেকেন্ডই থাকবে, বাট ওর অর্ধদোলন সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? ৮৬,৪০০ সেকেন্ডের জন্য ৮৬,৪০০টি অর্ধদোলন দেয় ৮৬,৪০০ সেকেন্ডে। এখন n সেকেন্ড যখন ধীরে চলবে তখন কি ওর দোলন সংখ্যা কমে যাবে না? সময় তো সেমই থাকবে। তখন হবে কি ৮৬,৪০০ মাইনাস n, যে কয় সেকেন্ড ও কি করবে ধরো লস করবে বা হচ্ছে তোমার ধীরে চলবে, সেই কয়েকটা অর্ধদোলন বাদ যাবে না? ধরো 5 সেকেন্ড ধীরে চললো, তার মানে কি 5টা অর্ধদোলন বাদ যাবে না? তখন কথা কি বুঝছো কিনা? 10 সেকেন্ড যদি ধীরে চলে তাহলে 10টা অর্ধদোলন বাদ যাবে। আগে তো ৮৬,৪০০ জন্য ৮৬,৪০০ ছিল, এখন ও ধরো 10 সেকেন্ড ধীরে চলতেছে। তো 10 সেকেন্ড ধীরে চললে 10 সেকেন্ডের জন্য অর্ধদোলন হয় কয়টা? 10টা। তাহলে তখন অর্ধদোলন হবে কয়টা? ৮৬,৪০০ মাইনাস 10 না? তাহলে লেখো সেকেন্ড দোলক যদি n সেকেন্ড ধীরে চলে ৮৬,৪০০ মাইনাস n এতটি অর্ধদোলন দিবে, এতটি অর্ধদোলন দিবে কত সেকেন্ডে? ৮৬,৪০০ সেকেন্ডে। অর্থাৎ ও যখন ধীরে চলবে তখন দিনের ভিতরে ওর দোলন সংখ্যা কমে যাবে। তাহলে একটি অর্ধদোলন দিবে কত সেকেন্ডে? ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n, এত সেকেন্ডে। আচ্ছা, এখন সেকেন্ড দোলকের দোলনকাল কত বলছিলাম আমি? 2 সেকেন্ড না? তাহলে 2টি অর্ধদোলন দিবে কত সেকেন্ডে? এটা যদি আমরা বের করতে পারি তাইলেই তো আমরা এর পর্যায়কাল বের করে ফেললাম। 2টি অর্ধদোলন দিবে সমান সমান
2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন এত সেকেন্ডে। তাহলে সেকেন্ড দোলক যদি এন সেকেন্ড ধীরে চলে তাহলে তার জন্য পর্যায়কালের সূত্র হবে টি সমান সমান 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন। হ্যাঁ, একদিনের জন্য। আর যদি 1 ঘন্টা হয় তখন 2 ইন্টু ৩৬০০ ডিভাইড বাই ৩৬০০ মাইনাস এন। বুঝছো? এটা একদিনের জন্য। আর টি সমান সমান 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন। একদিনের জন্য এটা, তাই না? তাহলে এটা কি সেকেন্ড দোলক যদি এন সেকেন্ড ধীরে চলে তাহলে পর্যায়কালের সূত্র ধীরে চললে এটা লিখে নাও। সেকেন্ড দোলক এন সেকেন্ড ধীরে চললে টি হবে 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস এন। এখন আমাকে বলো যদি এন সেকেন্ড দ্রুত চলে, এন সেকেন্ড দ্রুত চলা মানে কি? ধরো 10 সেকেন্ড দ্রুত চললো, তাহলে 10 সেকেন্ড দ্রুত চলা মানে 10টা অর্ধদোলন বেশি হবে না? ওই একই সময়ে ৮৬,৪০০ সেকেন্ড সময়েই 10টা অর্ধদোলন বেশি হবে, অর্থাৎ ৮৬,৪০০ প্লাস এন হবে না? তখন এখানে জাস্ট কি হবে, এটা দ্রুত চললে জাস্ট এখানে প্লাস ৮৬,৪০০ প্লাস এনটি অর্ধদোলন দিবে ৮৬,৪০০ সেকেন্ডে 1 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ডে যেতে হবে। এটা প্লাস দ্রুত চললে। সেকেন্ড দোলক যদি এন সেকেন্ড দ্রুত চলে তাহলে টি হবে 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস এন। করছো না? তুলছো তো? আচ্ছা, এখন অনেক সময় আসে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এবং এটা তোমার কোনো ক্যালকুলেটর থাকে না, তার মানে একবার পুরা মুখস্থ মানটা মুখস্থ করতে হবে। মুখস্থ রাখাই ভালো, বুঝছো? বিভিন্ন জায়গায় অ্যাডভান্টেজ পাবা। লেখো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য আমরা কি জানি এমনিতে? টি সমান সমান টয়েস পাই রুট ওভার এল বাই জি, জানি না? সূত্রটা এটাই। সেকেন্ড দোলকের ক্ষেত্রে পর্যায়কাল টি সমান সমান কত? 2 সেকেন্ড না? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড সমান সমান টয়েস পাই রুট ওভার এল বাই জি। তাহলে এই টু কাটে থাকলো পাই, উভয় পাশে স্কোয়ার করে দিলে এটা আসে 1 সমান সমান পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এল সমান সমান আসবে দেখো জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার, জি ডিভাইডেড বাই পাই স্কোয়ার আসবে। তাহলে এটা কত আসে? 9.8 ডিভাইডেড বাই পাই মানে হলো 3.1416। তাহলে এল এর মান কত আসে দেখো? সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.99 এই টাইপের কিছু আসবে। 0.9929 এই পর্যন্ত মনে রাখা লাগবে। 0.9929 এত মিটার, এটা একটু মনে রাখা সবচেয়ে ভালো। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.9929 মিটার। মেডিকেলে দেয় একবারে ডিরেক্ট সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। অপশন থাকবে 0.9930, 0.9928, 0.9929। আসছিল তো এটা ফালতু ফালতু, একবার পুরা ফালতু। মেডিকেলের কোশ্চেন ফালতুই হয়।
সেকেন্ড দোলকের কার্যকরী চলো এটা তুলে নাও। ঠিক আছে। লেখো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 225% বাড়ানো হলে দোলনকাল কত হবে? একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 225% বাড়ানো হলে দোলনকাল কত হবে? দুইশো 225% বাড়ানো হলে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 225% বাড়ানো হলে এর দোলনকাল কত হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে সহজভাবে ইজি অ্যাপ্রোচটা হলো এরকম। দেখো এখানে দোলকের কি বলছে, একটি সরল দোলকের দৈর্ঘ্য 225% বাড়ানো হলে দোলনকাল কত হবে? দোলনকাল কি টি না, আর দৈর্ঘ্য কি এল না? এই দুইটার ভিতরেই কিন্তু সম্পর্ক আছে। জি যেগুলো আছে, জি আছে তো, তাই না? জি টোয়াইস পাই এগুলো তো ধ্রুবক। এক্ষেত্রে এগুলো কি কনস্ট্যান্ট। তার মানে তুমি যদি ইকুয়েশন দাঁড় করাও এগুলো এমনিতেই কি হয়ে যাবে, কেটে যাবে। সবচেয়ে ভালো বুদ্ধি হলো তোমার সম্পর্ক নির্ধারণ করা। এখানে টি আর এল এর সম্পর্ক আছে না? তাহলে আমরা টি এবং এল এর ভিতরে সম্পর্ক কি জানি? হ্যাঁ আমরা জানি। তাহলে খুব সহজভাবে এই অঙ্কগুলো হয়ে যায়। টি সমানুপাতিক √/L, এটা জানি আমরা। তাহলে T1 ডিভাইডেড বাই T2 সমান সমান কি হবে? √L1 ডিভাইডেড বাই L2। তাহলে T1 তো থাকলো। T1 বলতে আমরা কি বুঝতেছি? আদি দোলনকাল, সেটা কত? 2 সেকেন্ড। T2 আমাদের বের করতে হবে, সমান সমান L1, তো L1ই থাকলো। L2 কে কি বলা হয়েছে দেখো তো? 225% বাড়ানো হলে, তাই না? অর্থাৎ L2 হবে L1 প্লাস L1 এর 225%, অর্থাৎ L1 প্লাস L1 ইন্টু 225 ডিভাইডেড বাই 100। তাহলে কত আসতেছে দেখো তো? 325 L1 ডিভাইডেড বাই 100। 325 L1 ডিভাইডেড বাই 100, এটা আসতেছে তোমার L2 এর মান। তাহলে বসাও L2 এর মান। 325 ডিভাইডেড বাই 100 এত L1। তাহলে দেখো এই L1 এবং এই L1 কাটে। তাহলে T1 ডিভাইডেড বাই T2 সমান সমান কি আসতেছে? √100 ডিভাইডেড বাই 325। কত আসে সেটা? একশো ডিভাইডেড বাই 325 কত আসে? 3.2 √3.25 কত আসে দেখো তো? √100 ডিভাইড বাই
325 0.5547 আচ্ছা 5547 তাহলে T1 ডিভাইডেড বাই T2 এর মান হলো 0.5547 তাহলে T2 এর মান কত হবে T1 ডিভাইডেড বাই এটা কত দরকার T2 এর মানই T1 এর মান তো আমার জানা আছে 2 সেকেন্ড তাহলে T2 হবে T1 ডিভাইডেড বাই 0.5547 অতএব T2 সমান সমান 2 ডিভাইডেড বাই 0.5547 অতএব T2 সমান সমান কত আসে 3.605 সেকেন্ড এইরকমই আসবে বুঝতেইছো কারণ তুমি যদি দৈর্ঘ্য বাড়াও তাহলে কি দোলনকাল বাড়বে না বোঝাই যাচ্ছে আগে ছিল দোলনকাল 2 সেকেন্ড দৈর্ঘ্য তুমি 225% বাড়াইছো তার মানে কি দোলনকাল বাড়বে না দোলনকালে অ্যান্সার কত আসছে 3.60 দোলনকাল বাড়ছে হয়েছে না এটা তুলছো না আচ্ছা এটা বুঝছো কি না আচ্ছা এরপরে অঙ্ক তোলো একটি সরল দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় একটি সরল দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় একটি সরল দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় সরল দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় চন্দ্রে নিয়ে গেলে সরল দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে চন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ ও পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ ও পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এর দোলনকাল কত হবে ঠিক আছে তোমাকে কি বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ এবং পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ তাহলে দেখো আমরা যদি টি আর্থ নির্ণয় করি টি আর্থ সমান সমান এভাবে লিখি টি আর্থ ডিভাইডেড বাই টি মুন দেখো অঙ্কে প্রথমে এটা লিখবা টি আর্থ ডিভাইডেড বাই টি মুন টি এর সাথে আমাদের জি এর সম্পর্ক কি ছিল ব্যস্তানুপাতিক ছিল না ব্যস্তানুপাতিক ছিল বর্গমূলের ব্যস্তানুপাতিক ছিল তাহলে এই সম্পর্ককে আমরা এইভাবে লিখতে পারি না জিএম ডিভাইডেড বাই জিই এটা লিখতে পারবো কিনা আচ্ছা এখন টিই ডিভাইডেড বাই টিএম সমান সমান আচ্ছা জি এর মান কি দেওয়া আছে তোমাকে জি এর মান দেওয়া নাই দেওয়া আছে ভর এবং ব্যাসার্ধ
তাহলে জি থেকে ভর এবং ব্যাসার্ধ আনার সূত্র কি? জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার না? জি সমান সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জিএম সমান সমান লেখা যায় জি এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার ডিভাইডেড বাই জিই কে লেখা যায় জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। এখন দেখো এই যে জি কাটে টিই ডিভাইডেড বাই টি এম সমান সমান থাকে এই যে আর ই, এইটা উঠে যাবে উপরে। তাহলে রুট ওভার দেখো আর ই ডিভাইডেড বাই আর এম এইটার উপরে স্কোয়ার ইন্টু এম এম ডিভাইডেড বাই এম ই, এম এম ডিভাইডেড বাই এম ই, টিই ডিভাইডেড বাই টি এম। তোমাকে দেখো অনুপাত দেওয়া আছে, বলা হয়েছে যে রাইট সাইডে এভাবে লেখো পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 4 গুণ, অর্থাৎ আর ই সমান সমান 4 আর এম। তাহলে আর ই ডিভাইডেড বাই আর এম কত হবে? শুধু 4 না? দেখো তো আর ই ডিভাইডেড বাই আর এম মানে 4। আর তোমাকে বলা হয়েছে পৃথিবীর ভর, এটা একটা বের হইলো আমাদের আর ই ডিভাইডেড বাই আর এম। আরেকটা বলা হয়েছে পৃথিবীর ভর অর্থাৎ এম ই সমান সমান হবে চাঁদের ভরের 81 গুণ, অর্থাৎ 81 ইন্টু এম এম। অতএব আমাদের দরকার এই ক্ষেত্রে এম এম ডিভাইডেড বাই এম ই। তাহলে এম এম ডিভাইডেড বাই এম ই হবে 1 ডিভাইডেড বাই 81। এইটা আমরা একটা পেলাম। তাহলে আর ই ডিভাইডেড বাই আর এম এটার মান হলো 4, আর এম এম ডিভাইডেড বাই এম ই এটার মান হলো 1 ডিভাইডেড বাই 81। তাহলে টি ডিভাইডেড বাই টি এম সমান সমান কত আসে দেখো। একটি সরল দোলক ভূপৃষ্ঠে, এটি সেকেন্ড সরল দোলক, এটা হচ্ছে সেকেন্ড সরল দোলক। 0.44, 0.44। এটা হলো একটি সেকেন্ড সরল দোলক, বুঝছো? মানে সেকেন্ড দোলক আর কি। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে টিই সমান সমান কত হবে? 2 সেকেন্ড না? তাহলে টিএম সমান সমান হবে টিই ডিভাইডেড বাই 0.44, অর্থাৎ টিএম সমান সমান 2 ডিভাইডেড বাই 0.44 কত আসে দেখো তো? 4.5, তাই না? হ্যাঁ সেকেন্ড দোলক লিখে নিতে পারো। একটি সেকেন্ড সরল দোলক ভূপৃষ্ঠে, ওটা লিখে নাও, একটি সেকেন্ড সরল দোলক 4.5 সেকেন্ড। আচ্ছা, এগুলো অঙ্ক কিন্তু সহজ, জাস্ট একটু চিন্তা ভাবনা করলে সহজ। বাট বুঝছো এখন যে কেন পর্যায়বৃত্ত গতি হচ্ছে মহাকর্ষ অভিকর্ষের পরে পড়া লাগে। মহাকর্ষ অভিকর্ষ না পড়ায় যদি আমি এখানে যদি ডিরেক্ট এখানে এই যে জিএম ডিভাইড বা আর স্কয়ার বসাই দিতাম তাহলে কেউ বুঝতো? বলতো ভাই কই থেকে আসছে। এই জন্য মহাকর্ষ অভিকর্ষের পরে অধ্যায় পড়াইতে হয়। তুলছো না এটা? তোলো তোলো, ফাস্ট তোলো। আচ্ছা, এখন নেক্সট অঙ্ক তোলো। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য সরল দোলকের না, ঠিক আছে, সরল দোলক। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.8 মিটার।
কারণ পরে এর সময়কাল বলেই দেওয়া আছে, বুঝছো? আসলে এটা সেকেন্ড দোলকই, বাট সময়কালই বলে দেওয়া আছে এখানে। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.8 মিটার। একটি লিফটে দোলকটির দোলনকাল একটি লিফটে দোলকটির দোলনকাল একটি লিফটে দোলকটির দোলনকাল 2 সেকেন্ড মাপা হয়। 2 সেকেন্ড মাপা হয়। লিফটটির ত্বরণ কত কোন দিকে? লিফটটির ত্বরণ কত ও কোন দিকে? তাহলে আমরা জানি লিফটের ক্ষেত্রে টি সমান সমান টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই কার্যকর ত্বরণ জি প্লাস এ অথবা জি মাইনাস এ। তাহলে আমি জি প্লাস এ ধরে নিব, ধরি লিফটটি উপরের দিকে যাচ্ছে। যদি নিচের দিকে যায় তাহলে এর মান আসবে নেগেটিভ, তখন তুমি বুঝে নিবা যে আসলে লিফটটি নিচের দিকে আসতেছে। ধরি লিফটটি উপরের দিকে যাচ্ছে। না না, উপরের দিকে ত্বরণ কত? লিফটটির ত্বরণ কত কোন দিকে? লিফটটির ত্বরণ কত ও কোন দিকে, কোন দিকে গতিশীল হবে এটা লিখতে পারো যে লিফটটি কোন দিকে গতিশীল হবে। ধরি লিফটটি উপরের দিকে গতিশীল, এই জন্য আমরা কি ধরে নিছি? কার্যকর ত্বরণ জি প্লাসে। এখন তোমাকে সময়কাল টি এর মানটা দেওয়া আছে 2 সমান সমান টয়েস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি প্লাস এ। এল ডিভাইডেড বাই জি প্লাস এ। এখন দেখো এই যে 2 কাটে, বর্গ করে দাও পুরাটাকে, তাহলে 1 সমান সমান পাই স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই জি প্লাস। তাহলে জি প্লাস এ আসবে তোমার, জি প্লাস এ সমান সমান আসতেছে পাই স্কোয়ার এল। তাহলে এ এর মান আসবে পাই স্কোয়ার এল মাইনাস জি টয়েস পাই রুট ওভার এল ডিভাইড বাই জি প্লাস, তাই না? তাহলে 2 কাটলো, 1 সমান সমান পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই জি প্লাস। তাহলে জি প্লাস এর সমান সমান পাই স্কোয়ার এল, তাহলে এ এর মান হবে পাই স্কোয়ার এল মাইনাস জি। ঠিক আছে, তাহলে পাই এর মান কত? 3.1416 এটার উপরে স্কোয়ার। এল এর মান কত দেওয়া আছে দেখো তো? 0.8 মাইনাস 9.8। তাহলে এ এর মান কত আসে দেখো? অবশ্যই মাইনাস আসবে। এর মান কত? মাইনাস 1.9043 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব লিফটটি 1.9043 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে গতিশীল। ধরে নিছিলাম উপরে, তাহলে যদি উপর দিকে যাইতো তাহলে এর মান আসতো পজিটিভ। ধরে নিছি উপরে, যদি পজিটিভ আসতো তাহলে ধরে নিতাম যে আসলেই উপরের দিকে যাচ্ছে। বাট আমি ধরে নিছি লিফটটি উপরের দিকে গতিশীল, এ আসছে মাইনাস, তার মানে বুঝবো আসলে আমার ধরা ভুল গেছে, ও আসলে উপরের দিকে না নিচের দিকে যাচ্ছিল। না, তাহলে প্লাস আসতো, তাহলে মাইনাস কেন আসবে? লিফটটি যদি আমরা নিচের দিকে গতিশীল ধরে নিতাম তাহলে এর মান পজিটিভে আসতো, কারণ তুমি ধরে নিছো নিচের দিকে, লিফটটা যাচ্ছেও নিচের দিকে, তার মানে কি ত্বরণও নিচের দিকে, তখন প্লাস আসতো। বাট আমি ধরে নিছি উপরের দিকে, মানটা আসছে নেগেটিভ, তার মানে আমার ধরা ঠিক নাই, তার মানে যেটা ধরে নিছি তার উল্টা দিকে যাচ্ছে লিফট। বুঝছো? এই হলো বিষয়। অতএব লিফটটি লিফটটি 1.9043 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে গতিশীল। এটা তুলছো না? তুলছো তো এটা? ঠিক আছে।
হ্যাঁ, এবার এই অঙ্কটা তোলো। একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়। একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়। একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয়। এটিকে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। এটিকে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। সুন্দর অঙ্ক না? যে এগুলো পড়েনি তার কাছে এগুলো দিলে বলবে কি পাহাড়ের উচ্চতা এভাবে কিভাবে নির্ণয় করা সম্ভব? কিছুই দেয় না ইনফরমেশন, পাহাড়ের উচ্চতা নির্ণয় করে। আচ্ছা, তাহলে দেখো, ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকটি সঠিক সময় দেয়। তাহলে টি সমান সমান কত? 2 সেকেন্ড না? টি সমান সমান 2 সেকেন্ড, কারণ ভূপৃষ্ঠ সঠিক সময় দেয়। পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে ও কি করে? পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে তুললে দিনে 2 মিনিট ধীরে চলে। তাহলে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে ওর পর্যায়কাল কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো না? তাহলে দেখো, পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে পর্যায়কাল টি টপ সমান কি হবে? যেহেতু দিনের কথা বলছে, পুরো একটা দিন ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই কি বলছিলাম বলো? ৮৬,৪০০ মাইনাস 2 মাইনাস এন বলতে কত এখানে? 120। এখানে এন সমান সমান 2 মিনিট, 2 ইন্টু 120, 2 ইন্টু 60, তার মানে 120। তাহলে দেখো টি টপ কত আসে? 2.00278। পুরাটাই ধরতে হবে কিন্তু এখানে, বুঝছো? কারণ পার্থক্য খুবই কম আসবে। পুরাটাই 1641 আরো আছে তারপরেও। দেখি আচ্ছা, 78 পর্যন্ত রাখলেই হবে। তাহলে 782 এই পর্যন্ত রেখে দাও। 2.002782। এইচ সমান সমান আমরা কি জানতাম? টি টপ ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু আর, এটা জানতাম না? পাহাড়ের উচ্চতা এইচ। পাহাড়ের উচ্চতা এইচ সমান সমান এটা জানতাম। তাহলে দেখো তো, এইচ সমান সমান পাহাড়ের উপরে টি এর মান বের করছি না আমরা, আর পাহাড়ের নিচে মানে ভূপৃষ্ঠে টি এর মান বের করা আছে 2 সেকেন্ড, এটা তো বলাই আছে। তাহলে এটা হবে 2.00278 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইন্টু আর এর মান হলো 6.4 ইন্টু 10⁶। কত আসে এইচ এর মান?
তাহলে 8.9 কিলোমিটার, তাই না? 8.9 কিলোমিটার লিখলেই হবে। 8.9 কিলোমিটার, দেখছো? তার মানে আমাদের পাহাড়ের উচ্চতা হলো 8.9 কিলোমিটার। খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, এটাই লাস্ট অঙ্কে একটা অঙ্ক তোলো, লাস্ট। দেখো, একটি সেকেন্ড লোক পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। একটি সেকেন্ড লোক পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। একটি সেকেন্ড লোক পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, একে 2 মাইল উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, একে 2 মাইল উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে, কে 2 মাইল উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দৈনিক কত সেকেন্ড দ্রুত বা ধীর গতিতে চলবে? একে 2 মাইল উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দৈনিক কত সেকেন্ড দ্রুত বা ধীর গতিতে চলবে? মানে বলতেছে সেকেন্ড হলো, ও হচ্ছে ভূপৃষ্ঠে 2 সেকেন্ডেই মানে হচ্ছে সময় নেয়, বা পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। কারণ ওকে আমি ইয়েতে নিয়ে গেছি, 2 মাইল উপরে একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি। এখন বলতেছে যে আসলে ওখানে নিয়ে গেলে কত সেকেন্ড দ্রুত বা ধীরে চলবে ওই। ভালো কোশ্চেন। শেষে বলা আছে পাহাড়ের ব্যাসার্ধ 400 মাইল, যেহেতু মাইলে দেওয়া আছে। পাহাড়ের ব্যাসার্ধ 400 মাইল। আচ্ছা, এখন যেহেতু উচ্চতা দেওয়া আছে, তার মানে আমরা একটু উচ্চতার সূত্রে নিয়ে আসবো। এইচ সমান সমান আমরা জানি পাহাড়ের উচ্চতা এইচ। কারণ উচ্চতা দেওয়া আছে যেহেতু, পাহাড়ের উচ্চতা এইচ সমান সমান কি হবে? টি টপ ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু আর। দেখো তো, এখান থেকে আমি যদি টি টপ বের করতে পারি তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ। ওখান থেকে 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,400 প্লাস এন অথবা মাইনাস এন। এটা আমরা কিভাবে বুঝবো? টি টপের মান দেখেই বুঝবো যে আসলে কি হবে। দেখো, তাইলে টি টপ ডিভাইডেড বাই টি, দেখো তো এই যে আর গুণ হিসেবে আছে, এটাকে যদি আমি এই পাশে পার করে দিই তাহলে এইচ বাই আর হয়ে যাবে না? আর এটা মাইনাস আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে টি টপ ডিভাইড বাই টি কে লেখা যায় 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। এইচ এর মানও জানা আছে তোমার, আর এর মানও জানা আছে। টি টপ ডিভাইডেড বাই টি সমান সমান 1 প্লাস এইচ এর মান হলো 400 মাইল, 2 মাইল, এইচ এর মান 2 মাইল, এইচ এর মান হলো 2 মাইল, আর এর মান হলো 400 মাইল। দুইটাই মাইলেই বসাবা, তাইলে তো আর কোনো সমস্যা নাই, মাইল মাইল কেটে গেল। তাহলে টি টপ সমান সমান কত আসে দেখো তো, এটার মান কত আসে? 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, 1.005। না, তুমি এটাই বলো, সমস্যা নেই, 1.005 না? তাহলে টি টপ আসবে 1.005 ইন্টু টি এর মান হলো 2 সেকেন্ড, কারণ ভূপৃষ্ঠে বলাই আছে এটা 2 সেকেন্ড, 2.01। তাহলে টি টপ হলো 2.01। এখন আমাকে বলো, এ ঘড়িটি সময় হারাবে না সময় লাভ করবে? মানে দ্রুত গতিতে চলবে না ধীর গতিতে চলবে? 2.01 সেকেন্ড, মানে একটা দোলনে দ্রুত চলবে, ধীরে চলবে না? আচ্ছা, একটা দোলন দিতে একটাতে লাগতেছে 2 সেকেন্ড, আর একটা দোলন দিতে একটাতে লাগতেছে 2.01 সেকেন্ড, তাহলে কোনটা দ্রুত চলতেছে? 2 সেকেন্ড যেটা আছে না, তার সময় কম লাগলে
দ্রুত চলবে, আর সময় বেশি লাগলে ধীরে চলবে। বুঝছো? এটা একটু চিন্তা করতে হবে। সময় বেশি লাগতেছে, একটা দোলনের সময় বেশি লাগতেছে, তার মানে ধীরে চলবে। তাহলে লেখো যে পাহাড়ে নিয়ে গেলে ধীরে চলবে, নিয়ে গেলে ধরি পাহাড়ে নিয়ে গেলে n সেকেন্ড ধীরে চলবে, ধীরে চলবে। অতএব T2 সমান সমান হবে ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n, এটা হলো 2, তাই না? T2 এর মানটা দেওয়া আছে 2.01 সমান সমান হচ্ছে ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। দেখো n এর মান কত আসে, n এর মান কত আসে? একদিনের জন্য, একদিনের জন্য। এটা দৈনিক বলা আছে, দেখো দৈনিক কত সেকেন্ড, খেয়াল করো কোশ্চেন দেখো, নিয়ে গেলে দৈনিক কত সেকেন্ড দ্রুত বা ধীরে ধীরে চলবে, দৈনিক বলছিলাম। দৈনিক যদি বলতো 1 ঘন্টায়, তাহলে কি করতা? ৩৬০০। বুঝছো? দৈনিক বলা আছে, দেখি কত আসে। 2.01 এটা তো অনেক আগেকার ক্যালকুলেটর মনে হচ্ছে, তাই না? 100 এনেছে। মানি নিচ্ছে না কেমন, সমান দিলে আসে না কেন? খাবরানো লাগে। ক্যালকুলেটর নিয়ে আসবে না? আচ্ছা, সমীকরণ করে করলে কত আসে? 400 মাইনাস 2. আচ্ছা, তাহলে ৮৬,৪০০ ইন্টু 2.01, ক্যালকুলেটর নিয়ে আসবা। 2.01 মাইনাস ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড বাই 2.01, তা আসে হচ্ছে 429.85, 429.85 এত সেকেন্ড। তাহলে বুঝতেইছো পাহাড়ের উপরে নিয়ে গেলে 429.85 সেকেন্ড ধীরে চলবে।